না, সে তো রাজনৈতিক, এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। আমি নিশ্চিতভাবে যাব, আমার পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। আমি বেলেঘাটাতেও গেছিলাম সকালে, এবং আমার বিকেলে সোনারপুরে যাওয়ার কথা রয়েছে। যদিও ওখানে ওরা একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে, এবং যারা এলাকায় যারা ভিকটিম ফ্যামিলি তাদেরকেও বিভিন্নভাবে শাসানো হয়েছে। আমি বেলেঘাটাও বিশ্বজিৎ পটনায়কের পরিবারের সাথে দেখা করলাম, ওদেরকেও যেভাবে ভয় দেখানো হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। আমি যখন বেলেঘাটার পার্টি অফিসে ওদের সাথে মিট করি, ওই সময়টাতে ওদের বাড়িতে গিয়ে বিজেপির কিছু লোকেরা ধমকাচ্ছে, চমকাচ্ছে, এবং পুলিশ নীরব দর্শক, তাদেরও চাকরি বাঁচাতে হবে, সুতরাং কিছু করার নেই। কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে নয়। আপনারা কেএমসি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কেএমসি আমাকে নোটিশ দিয়েছে। কেএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি, এবং গতকাল আমরা হাইকোর্টেও মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। যাদের মাথার উপর 2, 3, 4 করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় 2, 3, 4 করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি রোধ করা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। যারা তৃণমূলকে চোর বলে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। এটা আমাদের চোর বলে? মানুষ বোকা নয়। যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। হ্যাঁ, তো ছিলেন, কিন্তু তৃণমূল কি নিতে বলেছে? তাহলে যখন তৃণমূলে ছিলেন তখন এই কথাটা বললেন না কেন? তৃণমূল কি তাকে টাকা নিতে বলেছে? তাহলে তিনি পার্টি অফিসে বসে নিতেন, তা তো নেননি। যখন তাকে ইডি সিবিআই ডেকেছিল 2018-19 যখন নারদ কাণ্ডের তদন্ত চলছিল, তখন তো তিনি বলেননি। আজকে বিজেপিতে গিয়ে বলছেন কেন? बता दिया ना भैया, कुछ नहीं। उनको एक नोटिस देना था, वो नोटिस मुझे खुद रिसीव करना था, इसलिए वेट कर रहे थे। वो दूसरा जगह गलती से चले गए थे, उनको पता नहीं है मैं कहाँ रहता हूँ। तो मैंने आप लोगों के द्वारा ये बोला कि किसी को अगर नोटिस देना है तो मैं यहाँ हूँ, वो आ जाए और নোটিশ দে। দেখুন, আমি নোটিশ পড়িনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরায় রেকর্ডেড। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। আমি বিগত দিনেও আমাকে যখন ইডি সিবিআই ডেকেছিল, আমি তো কোথাও পালিয়ে যাইনি। আমি তো ঘাট বাঁচাতে অন্য রাজনৈতিক দলের সাথে যাইনি। দিল্লির কাছে মাথা নত করার আগে আমাদের মৃত্যু ভালো। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি। অমিত শাহ যখন বলছে যে উল্টা করকে লটকা দেগা, তখন থানা এফআইআর নেয় না। যখন বিজেপির বিধায়করা বলে 6 ফুট গর্ত করে পুঁতে দেবো, তখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তখন সব চুপ। যখন বিজেপির বিধায়করা বলে যে চামড়া গুটিয়ে দেবো, অমুক করে দেবো, তাই করে দেবো, রোগড়ে দেবো, এমুক করবো, তাই করবো, তখন কোনো ব্যবস্থা হয় না। আপনি থানায় যান, এফআইআর নেবে না। না, আমি রিপ্লাই আমার থেকে শুনুন, কেএমসি একটা নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে, এবং আমাকে যে নোটিশটা দিয়েছিল ওখানে লেখা রয়েছে এনক্লোজড, প্লিজ ফাইন্ড দ্য ব্রিফ উইথ রিগার্ড টু দ্য ডিভিয়েশন এন্ড আদার ডিটেলস। কিন্তু কোন রকম কোনো ব্রিফ বা কোনো ডিটেলস আমাকে জমা দেওয়া হয়নি।
এবং যখন তারা নোটিশটা সার্ভ করতে এসেছিল আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের আমি লিখে দিতে পারি, অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা কেউ পাবে না, কারণ তারা যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে, আমরা বহুবার বলেছি, তারা যে রাজ্যগুলোতে ইতিমধ্যে ক্ষমতায় ছিল বা আছে সেই রাজ্যগুলোতে ১ পয়সা মহিলারা পায়নি, বাংলার মহিলারাও পাবে না। জুমলাবাজের হাতে পড়েছে, ৫ বছর তাদের এইভাবে কষ্টে কাটাতে হবে। এই যে ১৩ পাতার ফর্মটি করেছে, একটু অপেক্ষা করলে ওটা ১৪ পাতা, ১৫ পাতা, ১৬ পাতাও হয়ে যেতে পারে। লেড়কি বেহেন নাকি এরকম একটি প্রকল্প ছিল, সেইখানে ১৪,০০০ পুরুষ টাকা পেত এবং ১৮ মাস ধরে পেয়েছে। টাকা রিফান্ড করেছে, যে তারা যারা করেছে তাদের থেকে টাকা রিফান্ড চেয়েছে বিজেপি সরকার। কেন বিজেপি সরকার সেগুলো নিয়ে কথা বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, এবার নতুন সরকার এসছে ৩,০০০ টাকা করে দেবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু ১২ পাতার ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে দেখছেন বিষয়টা? ওটা আর এখন ১২ পাতা নেই, ওটা গতকাল ১৩ পাতা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন বা মামাটি মানুষের সরকার যখন এই বাংলায় ছিল, তখন সাধারণ মানুষের পক্ষে যে সরকার, সেটা আমরা বারবার বলেছি, সেটাই তার প্রমাণ। এই যে ১৩ পাতার ফর্মটি করেছে, একটু অপেক্ষা করলে ওটা ১৪ পাতা, ১৫ পাতা, ১৬ পাতাও হয়ে যেতে পারে। মানে আমরা সেই ইতিহাস পরীক্ষা, আমার ইতিহাস সাবজেক্ট ছিল, আমরা জানতাম একটা ২০ নম্বরের কোশ্চেন বা ১৬ নম্বরের কোশ্চেন কত লেন্দি হয়, ঠিক সেরকমই। মানে এই ফর্মে যদি পরবর্তীকালে এরকম হয় যে দাদুর বাবার নাম লেখো কিংবা তার বাবার নাম লেখো, ১৪ পুরুষের নাম লেখো, এইটা যদি পরবর্তীকালে ফর্মে আসে খুব বেশি অবাক হব না। একটা ফর্ম, সেখানে একটা বাড়ির মহিলা বা বাড়ির মায়েরা বা বাড়ির দিদিরা এইটা টাকাটা পাবে, ৩,০০০ টাকা পাবে। খুব সিম্পল ইকুয়েশন। সেখানে সে তার হাজব্যান্ডের ইনকাম দিতে বাধ্য কিভাবে? হতেই পারে তার স্বামী ২০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা রোজগার করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিল যে সেই বাড়ির পুরুষটা যতই রোজগার করুক, হয়তো তার স্ত্রী কোনোভাবে স্বনির্ভর হতে পারছে না বা কোনো টাকা পাচ্ছে না। বা অনেক সময় এমন ফ্যামিলিতেও হয় যে স্বামী প্রচুর রোজগার করলেও সেখানে তার ওয়াইফকে তার টাকা দেয় না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহিলাদের জন্য এটা করেছিল। কিন্তু এখানে তোমার সমস্ত ডিটেলস দিতে হচ্ছে, পরিবারের ডিটেলস দিতে হচ্ছে। এটা একটা ট্যাপ। আস্তে আস্তে এটা কীরকম হবে, আমাদের যতটুকু অ্যাজামশান বলছে বা এই বিজেপিকে দেখে যতটুকু মনে হচ্ছে, কারণ তারা যেই রাজ্যগুলোতে প্রতিশ্রুতি দিয়েছে ইতিমধ্যে কোনোটা পালন করেনি, তাহলে এই বাংলায় প্রতিশ্রুতি পালন করার জন্য তারা এরকম করছে এটা নয়। কারণ এই যে বিজেপি তার সমস্ত ডিটেলস নিচ্ছে, অর্থাৎ একজন বাড়ির মেম্বার অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়ার জন্য বাড়ির আরও ৫ জন মেম্বারের ব্যাংকের ডিটেলস দিতে বাধ্য কিভাবে, এবং যদি ৫ জনেরই ডিটেলস দেয়, আগে যেটা হতো বাড়ির ৩টে মহিলা থাকলেই ৩টে মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার পেত, কিন্তু সেই ক্ষেত্রে পরবর্তীকালে তারা করে দেবে যে একজন বাড়িতে একজনই পাবে, অর্থাৎ পরবর্তীকালে বাকি যে ২ জন পেত সেটাও কেটে বাদ হয়ে যাবে। তার পরবর্তীকালে তারা এটাও করতে পারে যে একটা বাড়িতে ধরুন ২ জন বয়স্ক লোক আছে, শ্বশুর শাশুড়ি, তারা বয়স্ক ভাতা পেত, তার বাড়ির বৌমা অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এবার কি করবে, বলবে না গোটা পরিবারে যে কোনো একটা সরকারি প্রকল্প ঢুকবে। আচ্ছা, তারা এত সরকারি প্রকল্প ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিল প্রায় ১০০টি জনমুখী প্রকল্প ছিল যা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো। তাহলে এই শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তারা এত কেন কথা বলছে? কই, তারা ক্ষমতায় আসার পরে কন্যাশ্রীর টাকাটা ডবল করার কথা তারা কেন বলছে না, বা কন্যাশ্রীর টাকাটা পাবে কিনা সেটা নিয়ে কেন বলছে না?